আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের নতুন একটি ভিডিওতে, যেখানে আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বা আপনি কিভাবে ইংরেজি বানিয়ে লিখতে পারেন বাংলা থেকে সে বিষয়টা নিয়ে কথা বলবো। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড টুডেস টপিক। বেসিক্যালি আমাদের শিক্ষার্থীদের মাঝে রাইটিং পার্ট নিয়ে খুবই ভয়াবহ সমস্যা। সো এটাকে দূর করার জন্য আমাদের এই প্রচেষ্টা। দেখবেন আজকের পর থেকে আপনি খুব সহজে গুছিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখতে পারবেন। সো আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করছি। সো ফ্রি হ্যান্ড রাইটিং আমরা যে অনেক কিছু জেনেছি গ্রামারের, আমরা আজকে ফ্রি হ্যান্ড রাইটিং জানবো। সো বাংলা থেকে ইংরেজি করার বেসিক নিয়ম। সো বেসিক্যালি যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলায় চিন্তা করি, আপনি কিভাবে যে কোনো বিষয়কে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, আমরা সেই বিষয়টা দেখব। তো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে বাংলা বাক্যের শেষে এসে ভার্বের সেন্স বোঝা। আমি আমার বিগত ভিডিওতে অনেকবার বলেছি কথাটা। আপনার যে সাধারণত বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে বাংলা বাক্যের শেষে এসে ভার্বের সেন্স বোঝা। দ্যাট মিন্স এটা কি অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, নাকি টেন্সে আছে, নাকি ভয়েসে আছে, নাকি অন্য কোনো রুলস আছে, সেটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে শেষের ভার্বকে কে, কার, কারা ক্ষেত্র বিশেষে কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট খুঁজে বের করা। আই রিপিট দ্য লাইন। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার শেষের ভার্বকে কে, কার, কারা, কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট খুঁজে বের করা। তো আমরা সাবজেক্ট ভার্ব পেয়ে যাচ্ছি। তৃতীয় কাজটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব বাদ, যেহেতু আমরা ইতিমধ্যে সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি, আপনি সাবজেক্ট ভার্ব লিখে নিতে পারেন। এবার সাবজেক্ট ভার্বটা বাদ দিবেন। বাদ দিয়ে যা থাকবে শেষ দিক থেকে, আই রিপিট দ্য লাইন, শেষ দিক থেকে প্রিপোজিশন থেকে প্রিপোজিশন অর্থ মিলিয়ে লেখা। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা উপরে প্রথম দুইটা স্টেপে সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। দ্বিতীয় কাজটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এখন বাদ দিয়ে দিবেন বা লিখে ফেলবেন সেন্টেন্সের শুরুতে। এরপরে ওই বাক্যের শেষ দিক থেকে প্রিপোজিশন অর্থ মিলিয়ে লেখা। তো যখনই প্রিপোজিশন থেকে প্রিপোজিশন বা প্রিপোজিশন কথাটা বলছি, আপনাকে প্রিপোজিশন জানা প্রয়োজন। আমরা অনেকে জানি প্রিপোজিশন, কিন্তু এর এক্স্যাক্টলি ব্যবহারটা কোথায় হয় সেটা আমরা জানি না। তো দেখেন, প্রিপোজিশন যদি দেখেন কোনো একটা ক্রিয়ার শেষে তে থাকে তখন টু হবে, লাইক খাওয়া মানে ইট আর খেতে মানে টু ইট হয়ে যাবে। এরপর যদি দেখেন কোনো একটা ক্রিয়ার মধ্যে বা নাউনের মধ্যে যদি র বা এর থাকে, তখন আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। অফ লিখে ওই শব্দ দিব, লাইক বাংলাদেশের, বাংলাদেশের অফ বাংলাদেশ, দেশের অফ কান্ট্রি। এরপর সাথে বোঝালে আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করব। মনে রাখবেন, যদি কোনো ক্রিয়ার শেষে একার ব্যবহার করা হয় তখন আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। দ্বারা বা মাধ্যম বোঝালে প্রিপোজিশন বাই ব্যবহার করব। জন্য বোঝালে ফর ব্যবহার করব। হতে বা থেকে বোঝালে ফ্রম ব্যবহার করব। কোনো কিছুর সম্পর্কে বোঝালে আমরা অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহার করব। সো আই থিঙ্ক আপনি এই তিনটা ধাপ বুঝতে পেরেছেন। আমি একটু শর্ট করে বলি। প্রথম কাজ ভার্বের শেষে এসে, বাংলা বাক্যের শেষে এসে ভার্বের সেন্স বোঝা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার সাবজেক্ট খুঁজে বের করা, ভার্বকে কে, কার, কারা, কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট খুঁজে বের করা। এরপর আপনার তৃতীয় কাজ সাবজেক্ট ভার্ব বাদে শেষ দিক থেকে প্রিপোজিশন মিলিয়ে অর্থ লেখা। তো আমরা একটু সাবজেক্ট এবং ভার্ব নিয়ে একটু জেনে আসি। এগুলো আমি আমার ভিডিওতে কথা বলেছি, তারপরে একটু জেনে আসি। সাবজেক্ট একটা বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সেটাই সাবজেক্ট। সাধারণত এই বিষয়গুলো সাবজেক্ট হয়ে থাকে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, করিম। এরপর ঢাকা, বাংলাদেশ, আপনি যে টপিক নিয়ে কথা বলবেন ওইটাই সাবজেক্ট। আর সাধারণত ভার্বকে কে, কার, কারা ক্ষেত্র বিশেষে কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। দেখেন, বিলকিস ফুটবল খেলে, কে খেলে বলেন তো? বিলকিস আমাদের সাবজেক্ট। তার একটি বই আছে, কার আছে বলেন তো? তার আছে, আমাদের হি হচ্ছে সাবজেক্ট। এই যে তারা ফুটবল খেলে, কারা খেলে বলেন তো? এই তারা খেলে, তারা আমাদের এখানে সাবজেক্ট। সে গত গ্রীষ্মে প্যারিসে ভ্রমণ করেছিল। কে কে করেছিল বলেন তো? কে ভ্রমণ করেছিল? সে। আমাদের হি হচ্ছে এখানে সাবজেক্ট। সো আমাদের যে আপনি জাস্ট ভার্বকে কে,
কার, কারা, ক্ষেত্র বিশেষে কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাবেন। সো আমরা জাস্ট এই তিনটা নিয়ম এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তার আগে আরেকবার বলে নিই। আপনার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করার প্রথম কাজ হচ্ছে বাংলা বাক্যের শেষে এসে ভার্ব খোঁজা। আর আরেকটি বিষয় যেটা না বললেই নয়, আমরা বাকি যে ভার্বের যে বিষয়গুলা আমরা সবগুলা জেনেছি যে ইতিমধ্যেই, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, এরপর হচ্ছে আপনার টেন্স এর বিষয়গুলো আমরা টেন্স, ভয়েস, তো আমরা অনেকগুলো বিষয় শিখে ফেলেছি, আমরা অ্যাকশন ভার্ব শিখেছি। তো এখন আমাদের মূল কাজটা হচ্ছে যে আমরা কিভাবে রাইটিং করা হয় সেই বিষয়টা একটু বোঝা বা প্র্যাকটিক্যালি দেখা, তাহলে আপনার জন্য কাজটা একদম সহজ হয়ে যাবে। চলুন আমরা দেখি। তাহলে এখানে একটা বাক্য দেওয়া আছে, আমি প্রতিদিন ইংলিশ মেন্টরে ইংলিশ শিখতে চাই। আমাদের প্রথম কাজ কি বলেন তো? বাক্যের শেষে আসা, যাই। যাই হচ্ছে আমাদের ভার্ব। এবার প্রশ্ন করেন কে যায় বলেন তো? এই যে আমি যাই। তাহলে লিখে ফেলেন আই গো, এটা লিখে ফেলেন। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি, এটা আপনি বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে একদম শেষ দিক থেকে আপনি প্রিপোজিশন থেকে প্রিপোজিশন অর্থ মিলিয়ে আসবেন। দেখেন, আমি যাই, দেখেন কোথায় যাই, দেখেন ইংলিশ শিখতে। এই যে এটা পুরা একটা ফ্রেজ, ইংলিশ শিখতে। আমরা কি বলছি যে কোন একটা ক্রিয়ার শেষে তে থাকলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবো। তাহলে শেখা মানে লার্ন, শিখতে হচ্ছে টু লার্ন হয়ে যাবে। কি শিখতে যান? ইংলিশ শিখতে যান। তো আই গো টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে যাই। কোথায় যাই? দেখেন ম্যান্টরে বা ইংলিশ ম্যান্টরে। এই যে এ কার থাকলে আমাদের প্রিপোজিশন কি হয়? ইন ব্যবহার করা হয়, কিন্তু স্পেসিফিক বা স্পেসিফিক ভাবে বলে দিলে আমরা অ্যাট ব্যবহার করব। তাহলে আমরা কি বলবো যে আই গো টু লার্ন ইংলিশ, কোথায় যাই? অ্যাট ইংলিশ মেন্টর। এরপর দেখেন প্রতিদিন, ডেলি। তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে আমরা শেষ দিক থেকে প্রিপোজিশন অর্থ মিলিয়ে আমরা এসেছি। তো এখান থেকে এখানে এসেছি, এরপরে এখান থেকে এখানে এসেছি, এরপর এখান থেকে এখানে এসেছি। আই থিঙ্ক আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর দেখেন সে প্রতিদিন সকালে তার মায়ের সাথে ভাত রান্না করে। তাহলে এখানে দেখেন প্রথম কাজ আপনার বাক্যের শেষে আসা রান্না করে, এটা খুঁজে বের করা। রান্না করা মানে কুক। এরপর কে করে? সে করে। তাহলে আমরা পেয়ে গেছি শি কুকস। এইটুকু আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। এবার আপনি সাবজেক্ট আর ভার্বটা বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পর হচ্ছে আপনি শেষ দিক থেকে অর্থ মিলিয়ে আসেন। এবার দেখেন সে রান্না করে, যে ভাত রান্না করে, এই জাস্ট এইটুকু একটা ওয়ার্ড এখানে আমাদের। তাহলে কি হচ্ছে? শি কুকস রাইস। এই যে সাথে, কার সাথে? তার মায়ের সাথে। এইটা আমাদের একটা ফ্রেজ। তো যেহেতু সাথে হলে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব। তাহলে কি হচ্ছে? উইথ হার মাদার। এবার দেখেন সকাল এ, এই যে সকালে আমরা কি বলেছি, কোন একটা শব্দের শেষে এ কার থাকলে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। তাহলে সকাল এ আছে না এখানে, তাহলে কি বলবো? শি কুকস রাইস উইথ হার মাদার ইন দ্য মর্নিং, প্রতিদিন। এরপর এভরিডে। তাহলে আমরা শেষ দিক থেকে অর্থটা মিলিয়ে লিখে ফেলবো। এরপর আমি আমার শিক্ষার্থীদের জন্য ইংরেজি গ্রামার সম্পর্কে ভিডিও তৈরি করি। তাহলে আপনার শেষে আসা, শেষে এসে ভার্ব খুঁজে বের করা। তৈরি করি হচ্ছে ভার্ব। কে করে বলেন তো? কে তৈরি করে? আমি তৈরি করি। তাহলে কি হচ্ছে? হবে আই মেক। এবার শেষ দিক থেকে অর্থ মিলিয়ে আসেন। আমি তৈরি করি, কি তৈরি করি? দেখেন শুধু এইটুকু একটা ভার্ব, একটা আমাদের ওয়ার্ড। তাহলে আমি তৈরি করি, কি তৈরি করি? আই মেক ভিডিওস। এবার দেখেন সম্পর্কে, সম্পর্কে মানে কি হচ্ছে? অ্যাবাউট। কি সম্পর্কে বলেন তো? ইংরেজি গ্রামার সম্পর্কে। তাহলে লেখেন আই মেক ভিডিওস অ্যাবাউট ইংলিশ গ্রামার। জন্য আছে, জন্য মানে কি? ফর। তাহলে কিসের জন্য বলেন তো? আমার শিক্ষার্থীর জন্য। তাহলে কি হবে? ফর মাই স্টুডেন্টস হয়ে যাবে। তো দেখেন আমরা শেষ দিক থেকে অর্থটা মিলিয়ে করে ফেলেছি। তো আপনি এখন থেকে যে কোনো বিষয়, যদি যে কোনো বিষয় অনুসরণ করেন, দেখবেন আপনি খুব চমৎকার সহজভাবে আপনি যে কোনো বিষয়ে রাইটিং আপনি করতে পারবেন। ছোট ছোট বাক্যগুলা আমরা বড় বাক্য দেখবো পরবর্তী ভিডিওতে। সো আই থিঙ্ক আপনি ইংরেজি থেকে বাংলা লেখার নিয়মটা বুঝতে পেরেছেন। আমি যদি আরেকবার শর্ট করে শেয়ার করি, প্রথম কাজ হচ্ছে বাংলা বাক্যের শেষে এসে ভার্বের সেন্স বোঝা। দ্বিতীয় কাজটা হচ্ছে ভার্বকে কে, কার, কারা, ক্ষেত্র বিশেষে কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট খুঁজে বের করা। এবার সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে যা থাকবে শেষ দিক থেকে প্রিপোজিশন অর্থ মিলিয়ে লেখা। আর আমি এখানে প্রিপোজিশনের বাংলা মিনিং সহ দিয়ে দিয়েছি। যদি আপনি এই ছকটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো রাইটিং খুবই সহজ হয়ে যাবে। আর আপনাদেরকে একটা পরামর্শ দিই, আপনাদের যে ইংলিশ যে হিস্ট্রি রাইটিং আছে, এগুলো আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার জন্য একটা বেস্ট মাধ্যম। তো আপনারা এই ফরম্যাটটা অনুসরণ করে ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করতে পারেন। দেখবেন আপনারা খুবই চমৎকার ভাবে আপনার রাইটিং পার্টটা ডেভেলপ করতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।